করছে। কোন মেয়েটা মা? মেয়েরা কি করছে তা দেখে আমার কি লাভ? লাভ লোকসানের চিন্তা পরে হবে। এখন নিচে যা, নওমের মালপত্রগুলো উপরে নিয়ে আয়, বেশি কিছু নয়। তুই তো জানিস আমার কোমরে ব্যথা। নাওমি মানে মালপত্র উঠাবো মানেটা কি? হ্যাঁ তো, নাওমে এসেছে, ওকে হাতে হাতে সাহায্য কর যা। অসম্ভব। আর নাহডুয়া চশমিশ আর 2টা দিন অপেক্ষা করতে পারলো না মা? আজে আসতে হলো। হ্যাঁ হলো, যা, যাবি তুই? শেষমেশ উপায় না পেয়ে অগত্যা তাকে নিচে নামতে হলো। নিচে নেমে রিস্কার কাছে 2 হাত বুকে গুজে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নৌমির পানে চোখ কটমট করে চাইল। নৌমি নিবিড়ের সে দৃশ্য পাত্তাই দিল না, বরং নিজ উদ্যোগে নিজ কাপড়ের ব্যাগটা নিবিড়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নিন যান, এটা রেখে এসে আরো 5 বার আসবেন। নিবিড় ব্যাগ হাতে চোখ বড় বড় করেছে। অসভ্য মেয়েটার কত বড় সাহস তার হাতে ব্যাগ ধরিয়ে দেয়। নিবিড় দাঁতে দাঁত চেপে বলল, আমার কি তোমার কুলি মনে হয় মিস নাহডুয়া চশমিশ? হুম, হয় না। একদিনের জন্য না হলেন কুলি, সমস্যা কি তাতে? খাবো না, তোমায় আমি চিবিয়ে খাবো, অসভ্য মেয়ে। সেটা আপনি চাইলেও পারবেন না। নিবিড় রাগি চোখে চায়। চ্যালেঞ্জ করছো তুমি আমায়? নমি জবাব দেয় না, গাছাড়া ভাব নিয়ে নিবিড়কে ঠেলে উপরে পাঠায়। এই শুনুন, আরো 5 বার আসবেন কিন্তু। কেন? এত জিনিসপত্র দিয়ে কি তুমি খাটা গুলিয়ে খাবে নাওডোবা চশমিশ? সব কিছু একটু কম কম কিনতে পারো না? আশ্চর্য, একটা মেয়ে একলা থাকলে এত জিনিসপত্র লাগে নাকি? অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি, আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সব কিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট ইত্যাদি দিয়ে। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু। আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু ASHA আশা, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরও চমক। কম নয়, আরও বেশি বেশি কিনবো, বুঝলেন? নমির কাপড়ের ব্যাগখানা নিবিড় উপরে রেখে এসে ঢলতে ঢলতে নিচে নামে। কতবার বলেছে তার বাবা মাহিনকে বাসায় একটা লিফট লাগাতে। তার কথা, দোতলা বাসায় আবার লিফট কিসের? এই যে এখন লিফট থাকলে নিবিড়ের কি এত কষ্ট হতো? হতো না তো। সিঁড়ি বেয়ে উপরে ওঠা নামা করতে হতো? হতো না তো, একদমই হতো না। এসব কে বোঝাবে তার বাবাকে? দ্বিতীয়বারে যখন নিবিড় উপরে উঠে ব্যাগ রাখতে যাবে, বাসন্তী মাথায় হাত দিয়ে বলল, আরে আরে, কি করছিস তুই বাজান? এখানে নয় তো। এখানে নয়তো আমার মাথার উপরে রাখবো? আশ্চর্য। একদম ঠিক ধরেছিস, মাথার ওপরেই। নাওমির জন্য ছাদের ঘরটা, রুমটা পরিষ্কার করেছি, ওটা তো ফাঁকাই পড়েছিল। যা যা, ওপরে নিয়ে যা। নিবিড় চরম হতবাক হয়ে মায়ের পানে চেয়ে রয়। অসম্ভব, তুমি বুঝতে পারছো না নাডুবার এক এক ব্যাগ কতটা ভারী। তার উপরে তোমায় বলিনি আমি উপরে ঘরটায় আমি উঠবো? আরে থাম তুই, ওপরের ঘরটাই ও যাবে। কেন তো রাস্তা একটা রুমে হচ্ছে না? ওখানেই যাওয়ার দরকার কি? আর ব্যাগ ভারী তো কি, পুরুষ মানুষ হয়েছিস কি জন্য? তোকে আমরা ভাত খাওয়াই না? শক্তি নাই শরীরে? তো ভাত খাওয়ালে শক্তি খরচ করতে হবে, শক্তি খরচ করতে হবে আসল কাজে। তুমি বুঝতে পারছো না মা? ডিসগাস্টিং। গাছের সাথে হিমেল হাওয়া তুমি দিতে পারবে আমায় রুমে? অভদ্র মেয়েটা আস্তে না আস্তে আমার জিনিসে বাঘ বসাতে শুরু করেছে। কি আশ্চর্য, শেষমেশের চশমাটা
এবার আমাকে দখল করতেই হবে। নিবিড় নিচে নামতেই নমি দাঁত কেলিয়ে হাসে। নমি নিবিড়ের হাতে আরও একটা ব্যাগ ধরিয়ে দেয়। নিবিড় হনহন করে হেঁটে উঠে সিঁড়ি বেয়ে। শেষবারের মাথায় নিবিড় নিচে নামে, মেজাজ ক্ষিপ্ত হয়ে শুধায়, এবার কি তোমায় উপরেও নিতে হবে? নিবেন, নিন তবে। নমি নির্লিপ্ত স্বর। রিক্সা চালকের বয়স বেশি নয়, এই 23 কিংবা 24 হবে বোধহয়। দুজনের কাণ্ড দেখে সে মিটিমিটি হাসে। ছেলেটার হাসি দেখে নিবিড়ের মেজাজ আরও খারাপ হয়। এই, তুমি হাসছো কেন? সার্কাস চলছে? যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। ছেলেটা নিবিড়ের ধমকে চুপসে যায়। আরে আরে, ভাইয়াকে বকছেন কেন? টাকা পরিশোধ করা হয়নি তো। তো টাকা পরিশোধ না করে তুমি বসে বসে আঙ্গুল চুষছো এখানে? নমি দাঁত কেলিয়ে হেসে বলল, হুম, আপনার অপেক্ষা করছিলাম। ওনার কাছে 500 টাকা ভাঙতি নেই। কত টাকা পাবে তুমি? নমি বলল। ভাইয়ার থেকে আমি 20 টাকা পাবো। নিবিড় হতবম্ব চোখে চেয়ে শুধালো, মাত্র 20 টাকার জন্য তুমি ওকে দাঁড়া করে রেখেছো? অবশ্যই। 20 টাকা কি আপনার কাছে টাকা মনে হয় না? ওইটা দিয়ে আমি 2 প্যাকেট চিপস পাবো, ভাবতে পারেন? নিবিড় কটমট করে চায় ছেলেটাকে বলে, এই, তুমি যাও তো। নাওডুয়া চশমিশকে 20 টাকা আমি দিব, তুমি যাও। তোমার মতো কিপটে মেয়ে মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। দেখবেন কি করে? আপনার সঙ্গে আবার চোখ আছে নাকি? আমি তো জানতাম আপনার চোখই নেই। তোমার মতো অভদ্র মেয়ে মানুষ আমি আজ দুটো দেখিনি। দেখবেন কি করে? আমি এই এক পিসই আছি। আপনি হাজার খুঁজেও বাড়তি আর এক পিসও পাবেন না। তোমাকে কে বলল আমি খুঁজতে যাব? তোমার মতো মেয়েকে খুঁজবে নিবিড়? অসম্ভব। দুনিয়াতে মেয়ে মানুষের সংখ্যা শূন্য হলো নয়। চ্যালেঞ্জ করছেন? অবশ্যই। ওকে, ডান। শেষ ব্যাগটা নিয়ে নিবিড় পাটা বাড়ায়। কি ভেবে চট করে পিছু ফিরে নাওমির মুখোমুখি এসে দাঁড়ায়। নাওমি প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে, আবার কি হলো আপনার? কি চাই? আমাকেও নেবেন নাকি? তোমাকেও নিতে এসেছি, আসো কাঁধে নিই। নিবিড় হাত বাড়াতে নিতেই নাওমি দেয় এক দৌড়। তাকে আর পাইকে এক দৌড়ে সে গিয়ে ওঠে ছাদে। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছে সে। নিবিড় গা দুলিয়ে হাসে। কেমন জব্দ হলো বোকা মেয়েটা, তার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া, তাই না? শেষ ব্যাগটা রুমে রেখে নিবিড় রুমে থাকা চেয়ারে গা এলিয়ে বসে ফ্যান ছেড়ে। আশ্চর্য, আপনি এখানে বসছেন কেন? আমার পুরো ঘর গোছাতে হবে, বের হন। তোমার সাহস তো কম নয়, আমার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ। হ্যাঁ, এটা আপনার বাড়ি নয়, এখনো আঙ্কেলের। নমি ভ্যাংচি কাটে। তো তোমার সে আঙ্কেলের ছেলেটাকে? আমি নয় তো? তবে বাড়ির মালিক হলো কে? নাওমি সুর টেনে বলে, ওসব ভুজুং ভাজুং মালিক কত দেখলাম, একটাও টিকলো না। টিকলো না মানে কি? আর তোমার মাঝে কোনো ভদ্রতা আছে? দেখলে তোমাকে একটা ছেলে হেল্প করলো, তাকে এক গ্লাস পানি তো খাওয়াতে পারো। নিন, পানি নয়, নতুন মেহমান আপনি। আপনাকে শরবত দিয়ে আপ্যায়ন করা হলো। হ্যাপি? যতটা তোমাকে খারাপ ভেবেছিলাম ততটাও তুমি খারাপ নও, নাওডোবা চশমিশ। নমি জবাব দিল না। নিজের ব্যাগ থেকে চিনির কৌটাটা বের করলো। সঙ্গে অপর ব্যাগ হতে একটা মগ বের করে ট্যাপ থেকে পানি নিয়ে তাতে চিনি গুলিয়ে নিবিড়ের হাতে ধরিয়ে দিল। নিবিড়ের বিড়বিড় করে বলা কথা নমির কর্ণগোচর হলো না। সে পিছু ঘুরে নিজ কাজে মগ্ন হলো। নিবিড় এক চুমুকে শরবতটুকু শেষ করে উঠে দাঁড়ালো, মগটা রাখলো চেয়ারে। নিবিড় চট করে পিছু ঘুরে দাঁড়িয়ে থাকা নমির বাঁধা চুলের খোপাটা টান দিয়ে খুলে নিল। মুহূর্তেই কোমর সমান চুলগুলো নমির ছড়িয়ে পড়ল পিঠময়। পারফেক্ট, এবার ঠিক আছে। কোনো ছেলেকে নিজের কোমর দেখিয়ে আকর্ষণ করা, সিরিয়াস করা একদমই ঠিক না। বড্ড বেয়াদব
তুমি নাওডোবা চশমিশ, বুঝলে, বড্ড বেয়াদব। নমি চোখ বড় বড় করে চাইল। আরে এটা কি করলেন? নিবিড় সে কথা শোনার অপেক্ষায় নেই। সে নমির খোপাটা হাতে নিয়েই ভাবলেশীন ভঙ্গিতে বেরিয়ে গেল রুম ছেড়ে। নমি হতভম্ব দৃষ্টিতে চেয়ে রইল নিবিড়ের যাওয়ার পানে। সে কি বলে গেল অসভ্য ছেলেটা? বাহিরে আজ রোদের প্রখরতা প্রচণ্ড। সূর্যি মামা নিজের সকল আক্রোশ ঢেলে দিয়েছেন পৃথিবীর বুকে। ওসমান ভিলায় পরিবেশ বেশ শান্ত। আদ্রিত হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে সঙ্গে নিস্তব্ধ। অনিমা বেগম তাদের খাবার পরিবেশন করতে ব্যস্ত। তাসফি বেরিয়েছে সাত সকালে। কোথাও যাওয়ার আছে তার, অতীতের কিছু ভুল শুধরানোর আছে তার। নিলয় সাহেব ড্রয়িং রুমে বসে স্যুটবুট পরে, হাতে তার কেসের ফাইল। খুব মনোযোগ দিয়ে দেখছেন তিনি। খাওয়া শেষে দু বাপ বেটা উঠে দাঁড়ায়, গিয়ে বসে নিলয় সাহেবের মুখোমুখি। নিস্তব্ধ আদ্রিতের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো। ঘরে একটা শিশু বাচ্চার বড্ড অভাব বোধ করছি, বুঝলে? আমি নিজেও কিন্তু আরো একটা বোনের ভীষণ অভাব বোধ করছি দাদু। তোমার ছেলেকে বলো আমার আরো একটা ভাই বোন চাই, অবশ্যই। নিলয় সাহেব খুক খুক করে কেশে ওঠেন। নিস্তব্ধ ছেলের পানে চোখ বড় বড় করেছে। দিন দিন ছেলেটা এত নির্লজ্জ বেহায়া হচ্ছে কেমন করে? ছোট সময়ে তার ভদ্র শান্ত আদ্রিত একদম এভাবে বিলীন হয়ে গেল কি করে? হাহাকার করে ওঠে নিস্তব্ধ হৃদ মাঝে। ফাজলামো করো তুমি আমার সঙ্গে? ধমকে ওঠে নিস্তব্ধ ছেলেকে। একদমই না। ফাজলামো না তো কি? তোমার সঙ্গে আমি কাবাডি খেলতে বসছি। কি প্রশ্ন করেছি আমি তোমায়? তার উত্তরে অসভ্য কথা শুনতে চেয়েছি আমি। বিয়ের ব্যাপারটা আপাতত ক্লোজ করুন, বউ আমার আর একটু বড় হবে। সেই বউটা তোমার কোথায়? আমাদেরও একটু খাও। নিলয় সাহেব গলা খাকারি দিয়ে বললেন। বাচ্চাদের মতো ঝগড়া থামাও তোমরা। আমার বয়সে তোমার ছেলে করেনি তোমার সঙ্গে ঝগড়া দাদু। সময় থাকতে ছেলেকে বোঝাও। নিলয় সাহেবের পুনরায় কাশি উঠে গেল। খুক খুক করে কাশতে লাগলেন তিনি। আদ্রিত তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে নিস্তব্ধর পানি চেয়ে শুধালো। আসছি বাবা, তোমার বৌমা অপেক্ষা করছে। অসভ্য ছেলে, বউ পেলে কোথায় তুমি? আদ্রিত জবাব দেয় না, ছন্দ তুলে হেরিয়ে বেরিয়ে যায় প্রবেশ দরজা দিয়ে। নিলয় সাহেব মাত্র পানি মুখে দিয়েছে, সঙ্গে হাত থেকে পানির গ্লাসটা নিচে নামিয়ে টেবিলে রাখতে যাবে, তার মাঝে নিস্তব্ধতা ব্যাগ কাঁধে নিয়ে নামে। দাদু তোমার কোর্টে চলো তো, একজনের নামে মামলা করতে হবে। নিস্তব্ধতার কথায় এবারে নিলয় সাহেবের মুখে থাকা পানিটুকু বেরিয়ে এলো। তা গিয়ে লাগলো নিস্তব্ধর শার্টে। হাত থেকে পড়ে যেতে নেওয়া কাচের গ্লাসটা কোনো রকমে ধরলেন ভদ্রলোক। নিস্তব্ধ হতভম্ব হয়ে বাবার দিকে চেয়ে, বাবা কি কোনোভাবে তার থেকে প্রতিশোধ নেওয়ার ট্রাই করছে? কার নামে মামলা করবে দিদি ভাই? কেউ কি কলেজে তোমার ডিস্টার্ব করে? একদমই না, সাদাফের নামে। ওকে কাল রাত 12টার সময় বললাম আমাকে আইসক্রিম কিনে দিয়ে যেতে, আর ও কিনা তা না করে নাক ডেকে ডেকে ঘুমালো। আমার মান সম্মানকে এভাবে বলিদান দিতে পারলো? আমার কথার কোনো দাম নেই? বলো, মানহানির মামলা দেব আমি ওর নামে, এক্ষুনি চলো। নিস্তব্ধ অবাক স্বরে শুধালো। তুমি একটা ছেলেকে বলেছো তোমায় রাত 12টার আইসক্রিম দিয়ে দিতে, তাও আবার ঘুমন্ত মানুষকে জাগ্রত করে। সেইটাই তো বললাম বাবা। সিরিয়াসলি মামুনি? ইয়েস বাবা, আই এম সিরিয়াস। বাট মামুনি, তোমার তো তার প্রতি কোনো অধিকার নেই। সাফাদের কাছে তোমার এমন আবদার করা তো সাজে না। তোমার উচিত ছিল তোমার ভবিষ্যৎ হাজবেন্ডের কাছে আবদার করা। সাফাদের কাছে আবদার করবে ওর ওয়াইফ। ওয়াইফ মাই ফুট, জ্বলন্ত চুলোয় যাক ওয়াইফ। দাদু তুমি মামলা নিবে কি নিবে না? নিলয় সাহেব থতমত ভঙ্গিতে নাতনির দিকে চেয়ে, তার চোখে মুখে স্পষ্ট বিস্ময়। কেউ বুঝি কাউকে আইসক্রিম না খাওয়ার অপরাধেও মানহানির মামলা দিতে পারে? আধুনিক দুনিয়ায় আর কি কি দেখবেন তিনি এ জীবনে? কিন্তু এভাবে তো মামলা হবে না মামুনি। তোমার দুজনের পক্ষের স্টেটমেন্ট লাগবে। কিচ্ছু লাগবে না, তুমি করবে কি না বলো। নিলয় সাহেব করুণ চোখে নাতির পানে চেয়ে মাথা নাড়ালেন, অর্থাৎ না।
ওকে লাগবে না। পরবর্তী ওর একটা কিছু হয়ে গেলে আমায় দোষারোপ করতে আসবে না। নিরু মামুনি, তুমি কথা শোনো। নিস্তব্ধতা পিছু ফিরল না। রাগে গজগজ করতে করতে চলল ভার্সিটি। জাওয়াত ক্লাস নিচ্ছে, দক্ষ হাতে মার্কারের সহিত লিখছে কিছু সে হোয়াইট বোর্ডে। পুরো ক্লাস নীরবতা পালন করছে, শুধু শ্রবণগোচর হচ্ছে খাতায় তোলা কলমের খসখস ধ্বনি। কিন্তু কাশফি আর নওমীর মাঝে বসা আদ্রিতের কোনো দিকেই ধ্যান নেই। সে নীরব অন্য কারণে। সুদর্শন প্রফেসর জাওয়াতকে এক ধ্যানে মুগ্ধ হয়ে দেখতে ব্যস্ত সে। স্বপ্নের জগতে বাস করছে যেন সে। স্বপ্নে লজ্জায় অদিতির তনু লাল হচ্ছে আর তা ফুটে উঠছে বাস্তবের ক্লাসে। অদিতির ভাবসাব দেখে নওমী আর কাশফি ভ্রু কুঁচকে চেয়ে তার পানে। নওমী ধাক্কা দিল অদিতির কাঁধে, তাতে রমণীর হুঁশ ফিরে। কোন জগতে হারিয়েছিস তুই? সামনে কি প্রফেসর? কিন্তু তাতে কি? কাশফি মুচকি হেসে বলল, এই অদিতি, সত্যি করে বলতো, তোর লক্ষণ দুদিন ধরে ভালো দেখছি না। প্রফেসরের উপর ক্র্যাশ খেয়েছিস নাকি? অদিতির গাল লাল হয় লজ্জায়। তোরা খাসনি, আমায় বলছিস? নওমী প্রতিবাদ করে, ধুর, আমরা কি তোর মতন জানপ্রাণ দিয়ে দেওয়ার মতন ক্রাশ খেয়েছি নাকি? আর আমি কি খেয়েছি? সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কি বলিস রে কাশফুল? অদিতি লজ্জা পায়, তবে কাশফি অন্যমনস্ক হয়ে পড়ে। কাশফির মনে পড়ে যায় নিজের নামের এই সম্বোধনটুকুর কথা। একই সম্বোধনে সে সেদিন একখানা চিরকুট পেয়েছে নিজের ব্যাগে। কাশফুল, শোনো মেয়ে, অতিরিক্ত সাহস ভালো নয়। মনে রাখবেন, আমায় জ্বালাতন করলে আপনাকেও না জ্বালিয়ে আমি ছাড়ছি না। কাশফুল। চিঠিতে প্রিয় সম্বোধন ছিল না, আর না তো ছিল প্রেরকের নাম। তবে এ চিঠির মানে কি? প্রিয় সম্বোধন যেহেতু নেই, তার মানে নির্ঘাত কাশফি ওই ব্যক্তির প্রিয় কেউ নয়। তবে এসব চিঠির মানে কি? নমিকে জানালে সে বলেছে, তোকে কেউ এইসব বলে বোকা বানাচ্ছে রে কাশফুল। খবরদার তুই ফাঁদে পা দিস না। কাশফি নিজেও ভাবনায় পড়ে যায়। নিঝুম রাত, অদূরে জল করছে শুকতারা। কোথাও থেকে ভেসে আসে বুনো শেয়ালের হাগ। অদিতি শুয়ে মায়ের কোলের মাঝে, তৃপ্তি মেয়ের মাথায় পরম আদরে চুলে বিলি কেটে দিচ্ছে। চুলে কতদিন অয়েল ব্যবহার করো না তুমি অতিথি? বেশি দিন নয় মা, এই তো গত সপ্তাহের মঙ্গলবারে দিয়েছিলাম। এটা ঠিক নয় অতিথি। সপ্তাহে অন্তত 2 দিন তোমার চুলে অয়েল ব্যবহার করা উচিত। অদিতি সেই জবাব দেয় না, বরং প্রশ্ন করে, আচ্ছা মা, তুমি আমায় অতিথি বলে কেন ডাকো? সবাই অতিথি বলে ডাকবে যদি, তাহলে অদিতি রাখার দরকারটা কি ছিল বলো তো? তৃপ্তি মেয়ের অভিমানী কণ্ঠের আভাস পেয়ে মুস্কি হেসে বলল, আমার আর তোমার বাবার জীবনে তুমি শীতকালে উড়ে আসা ছোট্ট একটা অতিথি পাখি বটে। প্রচণ্ড হাড় কাঁপানো শীতে তুমি এসেছিলে আমার কোলে। তোমার বাবা ভীষণ খুশি হয়েছিলেন। তুমি পৃথিবীতে আসায় আমাদের ধূসর পৃথিবীটা হঠাৎ করেই রঙিন হয়ে গেছিল, বুঝলে? তাই তো আমি তোমায় ডাকি অতিথি বলে। অদিতি তোমার বাবার দেওয়া নাম। আমি আসার পূর্ববর্তী তোমাদের জীবন কেন ধূসর ছিল বলো তো? বাবা তোমায় ভালোবাসতো না? তৃপ্তি অতীতের স্মৃতির পাতা হাতড়ায়। মেয়েকে উত্তর দিতে পারে না। ও দেশে যাওয়ার পর তার মরহুম স্বামী নিখিল নয়, বরং তৃপ্তি প্রথম ভালোবাসতে পারেনি নিখিলকে। বরং নিখিলই নিজের চূড়ান্ত ভালোবাসায় আপন করে নিয়েছিল তৃপ্তিকে। আর তার পরিণতি তো এই যে, তার কোলের মাঝে মাথা রেখে শুয়ে থাকা ছোট্ট মিষ্টি অতিথি পাখিটি। মা, তুমি কি জানো, তুমি ব্যতীত এই একই সম্বোধনে আমায় অন্য এক সুদর্শন পুরুষ সম্বোধন করে? তাই নাকি? সুদর্শন? অদিতি লজ্জা পায়, মাথা নাড়ায়। ভীষণ। আমি যদি বলি আমার ছোট্ট অতিথি পাখি সেই সুদর্শন পুরুষটিকে ভীষণ ভালোবেসে ফেলেছে, তবে কি বিশাল ভুল হবে? একদমই না। আর আমি যদি বলি সেই সুদর্শন পুরুষটাকে আমি তোমার ভাবনার চাইতে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তবে কি তুমি একটু মন খারাপ করবে? এক ফোঁটাও নয়। অদিতি হাসলো তৃপ্তির হাসি। তৃপ্তির মেয়ের হাসিটাও ঠিক তৃপ্তির ন্যায়।
তবে এবারে তৃপ্তি মেয়ের কানে কানে ফিসফিস করে বলল, তবে দেখো কিন্তু মামুনি, ভুল মানুষকে ভালোবেসো না। ভুল মানুষকে ভালোবাসার যন্ত্রণার চেয়ে অধিক যন্ত্রণা বোধ হয় আর কিছুতে নেই। শরীরের একটা অঙ্গ ক্ষয়ে গেলেও আমাদের সেই যন্ত্রণা অনুভব হয় না যতটা না এই একটা ব্যথায় হয়। তোমার সুদর্শন পুরুষে একদম আষ্টে পৃষ্ঠে জড়ানোর আগে তার দিকে নজর রেখো। তার মনেও অন্য কোনো নারীর বাস কিনা খুব সূক্ষ্মভাবে খুঁজে দেখো, নয়তো পস্তাতে হবে গোটা জীবন। আমি তোমায় নিষেধ করব না তাকে ভালোবাসতে, আমি বলবো তাকে ভালোবাসো, তোমার মায়ের চাইতেও অধিক ভালোবাসো। তবে সেই পুরুষটি যদি তোমার জন্য সঠিক হয় তবেই। আর যদি ভুল হয় আমি বলবো তৎক্ষণাৎ পিছিয়ে এসো। মায়ের মতো একই ভুল আমার মেয়ে হয়ে দ্বিতীয়বারটি করো না, একদমই না। ভুল কিংবা সঠিক যাই হোক আমায় জানাতে ভুলো না কিন্তু, আমার ছোট্ট অতিথি পাখি। অদিতি বুঝধারের ন্যায় মাথা নাড়ালো। অদিতি জানে অতীতে তার মায়ের জীবনে দুজন পুরুষ ছিল। একজন তার মায়ের ভীষণ ভালোবাসার মানুষ, অপরজন তার মাকে আড়ালে যত্নে রাখা খুব সম্মানের একজন, যাকে তার মা আজও স্মরণ করে, ভালোবেসে নয় সম্মান করে। কিন্তু অদিতি জানে বর্তমানে তার মায়ের হৃদয় জুড়ে শুধু সে আর বাবা থাকে। তাই তো অদিতিও যাকে ভালোবাসে তার অতীতের কিছু দেখতে যাবে না সে। সেই পুরুষের বর্তমানই হবে অদিতির বর্তমান। অতীতকে আঁকড়ে না ধরে বর্তমান দিয়ে সে আঁকড়ে ধরে বাঁচতে পারে, সেই হয় প্রকৃত সুখী। অদিতিও হতে চায় প্রকৃত সুখী, হোক না কারো সেকেন্ড চয়েস, কিন্তু বর্তমানে অদিতি থাকবে শুধুমাত্র তার সুদর্শন পুরুষের ফার্স্ট চয়েস। দ্যাটস এনাফ। গভীর রাত, ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে জানান দিচ্ছে বোধহয় রাত তখন 1টা কিংবা 2টো। মাহেরিসা গভীর ঘুমে আচ্ছন্ন, চারপাশে গভীর নীরবতা, অন্ধকারে মোড়া সম্পূর্ণ রুম। একটি শক্তপোক্ত পুরুষালী শীতল হাত মাহেরিসার কামিজ গলিয়ে কোমরে হাত রাখে। ঘুমের ঘোরে মৃদু কেঁপে ওঠে সে। একটা উষ্ণ নিঃশ্বাস মাহেরিসার ঘাড়ে আছড়ে পড়ে পরপর, একই সঙ্গে কপালে উষ্ণ ছোঁয়া অনুভব করে। হঠাৎই ঘুম ছুটে যায় মাহেরিসার। বুঝতে পারে কোনো পুরুষালী অস্তিত্ব তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। প্রচণ্ড ভয়ে চিৎকার করতে নেয় সে। মুহূর্তেই আদ্রিতের শীতল হাত তার মুখ চেপে ধরে। বউ, নড়িস না প্লিজ, ঘুমোতে দে। বিশ্বাস কর, গত 2 রাত আমি এক ফোঁটাও চোখের পাতা এক করতে পারিনি মেরিগোল্ড। আজ থেকে তোকে ছাড়া আমার ঘুম অসম্ভব। চেনা পরিচিত পারফিউমের ঘ্রাণের সঙ্গে মাদকীয় কণ্ঠের আকুতি মেশানো পরিচিত স্বরে মাহেরিসা শান্ত হলেও তার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে স্পষ্ট। লোকটা ভেতরে এলো কি করে? কোমরে চাপ অনুভব করে মাহেরিসা আর্তনাদ করে। কি করছেন আদ্রিত ভাই, ছাড়ুন না। আদ্রিত ছাড়ে না, বরং চেনা জোকের ন্যায় আরও জাপটে জড়িয়ে ধরে, ফিসফিস করে শোধায়। বড় আদর তো করছি না, প্রমিস। ছোট আদর করি একটুখানি, প্লিজ বউ। বিশ্বাস কর, নয়তো তোর তৃষ্ণায় মরেই যাব। মাহেরিসা চোখ বড় বড় করে মাথা নাড়ায়। মাহেরিসা জানে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই, তবু বৃথা চেষ্টা চালায়। এতটা পাষাণ হোস না বউ, একটু দয়া কর। এই দেখ, হৃদস্পন্দনের গতি কমে এসেছে। হাত দে, দেখ। আদ্রিত মাহেরিসার 2 হাত শক্ত করে চেপে ধরে বুকে ঠেকায়। মাহেরিসা থরথর করে কেঁপে ওঠে। তোর অক্সিজেন চাই বউ, একটুখানি, পুরোটা নয় প্লিজ। না করিস না, মরে যাব। আদ্রিতের এত এত শিশু বাচ্চার ন্যায় আকুতি মেশানো স্বরের কথন মাহেরিসা ফেলে দিতে পারে না। শান্ত হয়ে যায় সে। বউয়ের সম্মতিতে আদ্রিত হাসে বিশ্বজয়ের হাসি। মুহূর্তেই কোনো আগাম বার্তাবিহীন দুজোড়া অস্ত্র একত্রিত হয়, আন্দোলন তোলে মাহেরিসার মাঝে। মাহেরিসা ফ্রিস্ট হয়ে যায়। আবেশে চোখ বুজে দম ফেলার ফুসফুসটুকু পায় না সে। এ অনুভূতি তার নিকট নতুন, একদমই নতুন। তার আদু ভাইয়ের এতটা কাছাকাছি আগে কখনো যাওয়া হয়নি যে। মানুষটার এতটা আকুতি মেশানো পাগলামিও তার দেখা হয়নি তো। আজ সে শুধুমাত্র ডক্টর আদ্রিত শেখের অর্ধাঙ্গিনী বলেই কি তার এত কিছু দেখার সৌভাগ্য হলো, কি জানি। মাহেরিসা আদ্রিতের বুকে মাথা রাখে। হৃস্পন্দন শোনার বৃথা চেষ্টায় পারে না। পারবে কেমন করে? দুষ্ট লোকটার অবাধ্য হাতের বিচরণ যে তার সারা অঙ্গ জুড়ে। স্থির থাকবে সে কেমন করে? অসম্ভব।
তার অসভ্য ডাক্তার মহাশয় ফিস করে মাতঙ্গীয় কণ্ঠে শোধায়। পরের বার ছাড় পাবি না বাবু, প্রমিস। বড় আদর চাই। মাহরিসা গা শিরশির করে ওঠে, তার হালকা কাতুকুতু লাগে। মাহরিসা ছোটাছুটির চেষ্টা চালায়। তোর বাপ বেলকনি বানিয়েছে কি করতে? তার জামাইয়ের মেয়ের ঘরে আসা যাওয়া করার জন্যই তো। সুযোগ হাতছাড়া করতে নেই একদমই। আদ্রিত পুনরায় মত্ত হয় তার মেরিগোল্ডে। রাতে নাওমির ঘুম আসছে না বলে ছাদে পায়চারি করছিল। নিবিড় তখন ফারুদ ফুরুদ শব্দ তুলে সিঁড়ি বেয়ে ছাদে উঠে শেষ বাজাতে। নৌমি বিরক্ত চোখে চায় ছেলেটা কখনো শুধরাবে না। আশ্চর্য, আপনার পায়ে কি সমস্যা? কেন বলো তো মিস নাওডোবা চশমিশ? এই নামটা নেওয়া প্লিজ থামান আপনি। আমার মুখ আমার ইচ্ছে, তোমার তাতে কি? বাই দ্য ওয়ে, রাত 12টায় তুমি ঘুম না যে ছাদে কি তুমি প্রেম করছো? আশেপাশে তো কোনো এক্সট্রা বিঙ্গি নেই। কার সাথে করছিলে প্রেমটা? ওমা, এই যে দেখতে পাচ্ছেন না, আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। মানে? এই যে আজ তো মেহগনি গাছটা দেখতে পাচ্ছেন না, চোখে পাচ্ছেন না? ওমা, কানা হলেন না তো আবার? তার সঙ্গেই তো প্রেম করছিলাম, মহিষের বাচ্চা। আপনার তো বোঝা উচিত ছিল। সাবধান, আমার রোগ নিজের মাঝে আবার ধারণ করতে যাবেন না, তবে কিন্তু বড্ড বিপদ। খুব সাবধান। খবরদার মিস নাওডোবা চশমিশ, আমাকে একদম মহিষের বাচ্চা বলবে না। আমার বাবা শুনলে মাইন্ড করবে। ওমা, আপনার বাবা কি মহিষ নাকি যে মাইন্ড করবে? আঙ্কেল তো ভীষণ ভালো মানুষ, আপনার মতো নন, কি আদর করে। রাতে আমার পাতে মাছের মাথাটা উঠিয়ে দিল, দেখলেন? কত বড় সাহস! তুমি আমার জন্ম নিয়ে প্রশ্ন তোলো মেয়ে? ভালো হয়ে যাও, ভালো হতে না পয়সা লাগে না, বুঝলে? আপনিও ভালো হয়ে যান, ভালো হতে 1 টাকাও লাগে না। নৌমি বিরক্ত হয়ে রমিকে ঠাস করে নিবিড়ের মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। এই অভদ্র মহিষের বাচ্চার জন্য তার কোথাও গিয়ে একটু দাঁড়িয়েও শান্তি নেই। নিবিড় ভেঙচি কাটে। রাত পেরিয়ে সকাল নামে। আদ্রিত কিংবা মাহরিসার ঘুম ভাঙে না কারো। সকাল তখন 6টা প্রায়। এদিকে বাসন্তী জানে মেয়ে তার ভোরে উঠে পড়তে বসে। সেই মোতাবেক মেয়ের দরজায় টোকা দেয় ওঠার তাগিদে। অতঃপর ব্যস্ত হয় পুনরায় নিজ কার্যে। এদিকে দরজার করাঘাতে মাহরিসা ধরফর করে উঠে বসে। ঘড়ির দিকে তাকিয়ে তার চক্ষু চড়ক গাছ। সর্বনাশ! মাহরিসা আদ্রিতকে ধাক্কায়। নো ওয়ে, ঘুমোতে দে, নড়িস না। আয় বউ, তুইও ঘুমা। আরে উঠুন আপনি, সকাল হয়ে গেছে। ইয়া খোদা, এই অসহ্য লোকটাকে নিয়ে আমি আর এখন কোথায় যাব? আদ্রিত এক লাফে উঠে বসে ঘুম ছুটে পালায় তার বুড়ি গঙ্গায়। সকাল হয়ে গেছে মানে? বাইরে তাকান, আশ্চর্য লোক। সবাই উঠে গিয়েছে, আপনি যাবেন কেমন করে? আল্লাহ! আদ্রিত আয়েশ করে বসে। ও, এই ব্যাপার, তার জন্য ডাকতে হয়? মারিসা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আদ্রিতের পানে। এই লোককে খোদা তুমি কি ধাতু দিয়ে করেছ? ডাকবো না তো কি, বসে বসে আঙুল চুষবো? মা যদি ঘরে ঢুকে আপনাকে দেখে, কি কেলেঙ্কারিটা হবে ভাবতে পারছেন? কি হবে? বুঝবে মেয়ের জামাই এসেছে। আদ্রিতের খাপছাড়া কথায় মারিসার মেজাজ খারাপ হয়। সে ঠেলতে শুরু করে আদ্রিতকে। বুঝে যায় এই ঘাটতারা লোক সহজে কথা শোনার পাত্র নয়। আচ্ছা, আপনি আগে বের হন। মাথা খারাপ? পাগলা কুত্তায় কামড়েছে আমায়? আমি বের হই আর তোর বাপ দেখে নিক, আর আমার ইজ্জত নিয়ে টানাটানি হোক। তুই তো চাস, তাই না? একদম বাজে কথা বলবেন না। তো কে বলবে? তোর ক্লাসের ওই গন্ডারের বাচ্চাটা? ও কন্ডারের বাচ্চা নয়, আমার ফ্রেন্ড। তো তোর ফ্রেন্ড তোকে পছন্দ করে আর তুই বুঝিস না? আমায় পছন্দ করলে আপনার কি? কি আশ্চর্য! আমার হালাল বউকে ওই হালার পুত পছন্দ করবে কেন বল? আমি কি জানি, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। তুই কর গিয়ে। মাহরিসার বিরক্তিতে ইচ্ছে হচ্ছে লোকটাকে দোতলা থেকে তুলে সোজা নিচে ফেলতে। কোন টপিক থেকে লোকটা কোন টপিকে গিয়ে থেমেছে
এত বাজে কথা বলতে পারে একটা মানুষ? কই, আগে তো এত পটর পটর করতো না। এক রাতেই ব্যাটার ডিএনএ পরিবর্তন হয়ে গেল না তো? ইয়া খোদা। আপনি যাবেন? না, তোর রুমে থাকবো। কাজ হলো না। বইয়ের জোড়াজুড়িতে অগত্যা তাকে শেষমেশ উঠতে হলো। সে আবার তার বাপের মতন ভদ্র মানুষ কিনা বইয়ের আবদার ফেলে দিতে পারে না। সুদর্শন গরনের পাশে পড়ে থাকা টি শার্টটা কোনো রকমে গায়ে জড়িয়ে নিল সে। অথচ ফিটফাট থাকা ডক্টর আদ্রিত শেখ খেয়াল করল না তাড়াহুড়োয় সে টি শার্টটাই উল্টো করে গায়ে জড়িয়েছে। ব্যালকনি দিয়ে পাশে থাকা মেহগনি গাছ জড়িয়ে আদ্রিত দোতলা থেকে নিচে নামে। একটুখানি বইয়ের স্পর্শ পেতে তার আর কি কি করতে হবে কে জানে। নিচে নেমে এবারে দেয়াল টপকানোর পালা, কিন্তু তার আগেই ঘটে গেল কেলেঙ্কারি। আরে ব্রো, এত সকাল সকাল তুমি? হোয়াট এ সারপ্রাইজ! ওদিকে ছাদে থাকা নৌমি একজন পুরুষ মানুষকে মাহেরিশা আপুর রুম থেকে গাছ বেয়ে নামতে দেখে তার চক্ষু চড়ক গাছ। চিৎকার করতে নেবে তার আগে নিবিড়ের কণ্ঠে থেমে যায় সে। মানে কি, লোকটাকে সকলে চেনে, তবে মাহেরিশা আপুর রুমে কি করছিল লোকটা? আদ্রির চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। এত বড় বোকামিটা করলো কেমন করে সে? এতটা বউ পাগল তুই হলি কবে আদ্রিত? কুল কুল। আদ্রিত মেকি হেসে পিছু ঘোরে। ভিতরে আসো ব্রো।